আসসালামু আলাইকুম। আজকে অনেকগুলো ইম্পর্টেন্ট মিটিং হয়েছে। আজকে সকালে আমাদের যে অর্থনীতির যে আমরা যে রুইন অবস্থায় পেয়েছি এবং তার থেকে উত্তরণের পথ কি সেটা নিয়ে একটা বড় মিটিং হয়েছে। সেখানে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় প্রফেসর মোহাম্মদ ইউনুস সেটাকে প্রিজাইড ওভার করেছেন, সভাপতিত্ব করেছেন। সেখানে সালেউদ্দিন ছিলেন, যে আমাদের ফাইন্যান্স অ্যাডভাইজার, ইন্ডাস্ট্রিজ অ্যাডভাইজার আদিলুর রহমান খান ছিলেন, প্ল্যানিং এবং এডুকেশন অ্যাডভাইজার ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ ছিলেন, কমার্স অ্যাডভাইজার শেখ বশির উদ্দিন ছিলেন, খাদ্য অ্যাডভাইজার আলী ইমাম মজুমদার ছিলেন, আরও আর সিনিয়র অনেক সেক্রেটারি ছিলেন, প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন, আশিক চৌধুরী বিডার চিফ উনি ছিলেন, এবং আরও অনেকে, খায়রুজ্জামান চৌধুরী উনি ফাইন্যান্স সেক্রেটারি ছিলেন, এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ছিলেন। তো সেখানে অনেকগুলো বাংলাদেশের অর্থনীতি এখন কি অবস্থায় আছে এবং সামনে যে আমরা কি কি মেজার নিলে, কি কি রিফর্ম নিলে এই আমরা গ্রোথকে এক্সিলারেট করতে পারবো এবং জব আরো কত বেশি জব তৈরি করা যায় সে বিষয় আছে। তো সেই জন্য আসলে অনেকগুলো বিষয়ে কথা হয়েছে। তার মধ্যে ইম্পর্টেন্ট একটা ডিসিশন ছিল যে সরকারের প্রত্যেক স্তরে ডিসিশন মেকিং এ ই ফাইলিং চালু করার সিদ্ধান্ত হয়েছে। এটা শুধুমাত্র দেখা যাচ্ছে যে এখন যেমন বিডাতে ই ফাইলিং আছে, কিন্তু অন্যান্য অনেক গভর্নমেন্টের মন্ত্রণালয়ে বা এজেন্সিতে দেখা যাচ্ছে ই ফাইলিং নাই। তো সেক্ষেত্রে যেটা হয় যে আপনি হয়তো বা ই ফাইলিং এর মধ্যে একটা ইমেল করলেন, একটা ডিসিশন বা ইন্টারনেটের মাধ্যমে পাঠালেন, কিন্তু দেখা যাচ্ছে যে আরেক জায়গায় পুরো বিষয়টা হচ্ছে ম্যানুয়ালি। তো যেটা এর ফলে যে হয় যে গভর্নমেন্টের ডিসিশন মেকিং প্রসেসটা একটু স্লো হয়ে যায়। তো এই জায়গাটা কিভাবে এক্সিলারেট করা যায় এবং কোন ধরনের ফাইল যেন ম্যানুয়ালি না মুভ করে, সেই জায়গাটায় আমরা কত দ্রুত উত্তর করতে পারি, কত দ্রুত এটা চালু করা যায়, এ বিষয়ে চিফ অ্যাডভাইজার মহোদয় আজকে নির্দেশনা দিয়েছেন। এটার মূল কারণ হচ্ছে যাতে কোঅর্ডিনেশনটা ইজি হয় এবং গভর্নমেন্টের যে কাজগুলোতে, সেটা প্রজেক্ট টেকিং হোক আর অন্যান্য ডিসিশন মেকিং হয়, এই যে কোনো রেগুলেটরি ওয়ার্ক হোক, এই কাজগুলো যেন খুব দ্রুত করা যায়। এটার ফলে যেটা হয় যে এবং এর ফলে ই ফাইলিং এর পরে আর একটা বড় সুবিধা হচ্ছে যে এর ফলে অন্যান্য দেশের এক্সাম্পলে দেখা গেছে যে করাপশন খুব কমে আসে, একদম মিনিমামে এসে পড়ে অন্যান্য দেশের এক্সপিরিয়েন্স। এখানে অনেকগুলো আলাপ হয়, যেমন ইউরোপিয়ান ইউনিয়ন আমাদেরকে জানিয়েছে যে তারা কিভাবে এস্তোনিয়াতে করাপশন মুক্ত হয়েছে। এস্তোনিয়ায় কিভাবে করাপশন মুক্ত হয়েছে সেইটার তারা তাদের এক্সাম্পলটা এবং তাদের যে স্টোরিটা তারা কিভাবে করলো সেটা বাংলাদেশের সাথে শেয়ার করতে চেয়েছে, এবং আমরা আমাদের ইন্টারেস্টটা শো করেছি। ওইখানে অনেকগুলো ডিসিশন এসছে। আর একটা বড় একটা বিষয় নিয়ে আলাপ হয়েছে, সেটা হচ্ছে যে থার্ড পার্টি দিয়ে আমাদের বড় বড় প্রজেক্টগুলোকে ইভালুয়েট করা। যেটা ধরেন আমাদের যে একটা অবজারভেশন ছিল যে বাংলাদেশে যতগুলো প্রজেক্ট নেওয়া হয়েছে এই গত 15 বছরে, প্রত্যেকটারই অ্যাবাউট 70% হাই। আমি আপনাকে পড়ে শোনাই। এখানে উন্নয়ন প্রকল্প গড়ে 70% ব্যয় বৃদ্ধি ছিল, এটা 2009 থেকে 2023 মধ্যে, এবং রাজনৈতিক প্রভাব ও অযৌক্তিক প্রকল্পে ব্যয়ের মাধ্যমে 14 থেকে 24 বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণের অর্থ অপচয় হয়েছে। তো এই জিনিসগুলোর জন্য মানে যাতে থার্ড পার্টি ইভালুয়েশন করা যায়, এটার ফলে একটা দেখা গেছে যে আমরা একটা মেট্রো প্রজেক্টে, মেট্রো রেলের আর একটা অংশের প্রজেক্টের ইভালুয়েট করেছে, কস্ট ইভালুয়েট করেছে, যেটা আগের থেকে কস্ট ছিল, ওরা আগের গভর্নমেন্টের সময় ওরা কস্টিংটা করেছিল, ওইটা এডিবির দ্বারা এটা যখন ইভালুয়েট করা হয়েছে দেখা গেছে যে
একটা না, এটা $5.2 বিলিয়ন প্রজেক্ট ছিল। এডিবি এভালুয়েট করে দেখেছে যে এটা $500 মিলিয়ন এখানেই সেভ করা যায়। তো এরকম অনেকগুলো প্রজেক্টের ক্ষেত্রেই এখন এটা নিয়েও চিন্তা ভাবনা হচ্ছে, এটা নিয়ে ডিসকাশন হয়েছে এবং অন্যান্য অনেক বিষয় আমরা আপনাদের এই পুরো সংকট উত্তরণ থেকে আমরা কিভাবে দেশকে আবার মানে এক্সিলারেটেড গ্রোথ আমরা আনতে পারবো সেই জায়গা নিয়ে অনেকগুলো প্রপোজাল এসছে, যেগুলো নিয়ে আলাপ হয়েছে। সেই আলাপের অংশটুকু আমরা আপনাদের সাথে শেয়ার করব আজকে। এছাড়া তো আপনি জানেন যে আজকে কোর কমিটির মিটিং হয়েছে হোম মিনিস্ট্রিতে, সেখানে আমরা অলরেডি ব্রিফিং করেছি। এছাড়া আলজেরিয়ার নতুন রাষ্ট্রদূত এসেছিলেন, উনি প্রফেসর ইউনুসের সাথে দেখা করেছেন। প্রফেসর ইউনুস কে উনি আলজেরিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং প্রফেসর ইউনুসও আলজেরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন এবং তাদের সাথে বাংলাদেশ আলজেরিয়া জানেন আফ্রিকার কান্ট্রিগুলোর মধ্যে আলজেরিয়া একটু বেটার, একটু ইকোনমিক্যালি তারা ওয়েল অফ। তো তাদের সাথে আমাদের আরো যাতে ট্রেড এবং ইনভেস্টমেন্টের সম্পর্ক আরো ডিপেন হয় সেই বিষয়ে আলাপ হয়েছে। এনি প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন। এই বিষয়ে আজকে তো পুরোপুরি কথাবার্তা হলো, এটা নিয়ে এক ধরনের ডিসিশন হলো। এটা আপনারা একটা সময় জানতে পারবেন যে কত এটা যত দ্রুত করা যায় ই ফাইলিংটা সরকারি সব প্রতিষ্ঠানে কোনো ধরনের কোনো ম্যানুয়াল আপনি যাতে কেউ, এবং এর মাধ্যমে আরেকটা জিনিস যে মনিটর করা যে কোন ডেস্কে যায় একটা ফাইল আসলে কতক্ষণ পড়ে আছে। অনেক সময় হয় না যে আপনি একটা ফাইল আপনি পাঠিয়ে দিলেন, দেখা গেল একটা ডেস্কে এটা 1 মাস পড়ে থাকলো। এই যে ই ফাইল এটা ট্র্যাকিং করাটা, এই ট্র্যাকিং সিস্টেমটাও থাকবে যে আপনি ইনস্ট্যান্টলি জানবেন যে এই ফাইলটা এখানে আছে। আমাদের তরফ থেকে যে কনসেনসাস কমিশন যেটা করা হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে, কনসেনসাস কমিশনের তরফ থেকে আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে সবার কাছে এই হার্ড কপিগুলো গিয়েছে রিপোর্টের। ওনারা তো আপনি জানেন লাস্ট মিটিং এ ওনারা হার্ড কপিগুলো চাচ্ছিলেন। তো আমরা ইন্টারিম গভর্নমেন্টের কনসেনসাস কমিশন সবার কাছে হার্ড কপি পাঠিয়ে দিয়েছে। এখন ওরা পুরো চিলচোরা বিশ্লেষণ করছেন এই রিফর্মের রিপোর্টগুলো। এই রিপোর্টগুলো বিশ্লেষণ করে তারা তখন আমাদের কনসেনসাস কমিশনকে তাদের ফিডব্যাকটা জানাবেন। আমাদের কাছে ইনফরমেশন এখন পর্যন্ত তথ্য উপদেষ্টা উনি পদত্যাগ করেননি, এটা হলো আমাদের কাছে ইনফরমেশন। আর বাকিটা ওনার বিষয়, আমরা এই বিষয়ে আর মন্তব্য করতে চাই না। আর রদবদল হবে কি হবে না এটা ইন্টারিম গভর্নমেন্ট লেড বাই প্রফেসর ইউনুস তারা এটা ডিসিশন নেবেন। এটা আমরা এখনো জানি না কোন রকমের কোন ডিসিশন আছে কিনা। এটা আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন। কনসেনসাস কমিশন সবার আগে সবার থেকে ফিডব্যাক পেয়ে নিক, আমার মনে হয় আপনাদেরকে তারা জানাবেন।
গত কয়েকদিন ধরে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র দল শিবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে এক ধরনের একটা কথা কাটাকাটি কোন জায়গায় মারামারি পর্যায়ে চলে গেছে। তো এই বিষয়টা সরকারের এখন পর্যন্ত কোনো বক্তব্য আমরা পাইনি। আসলে এই সরকার তো নিজেদেরকে তত্ত্বাবধায়ক সরকার দাবি করে, সেই জায়গায় সরকারের কোনো ইন্টারফেয়ার থাকবে কিনা এই বিষয়টাতে। এক দুই নম্বর হচ্ছে আচ্ছা, এটা বলে নেই, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের ব্যাপারে আমরা যথেষ্ট সিরিয়াস। আমরা এটা এই ছাত্রদের মধ্যে কোনো ধরনের কোনো যদি ল অ্যান্ড অর্ডারের কোনো সিচুয়েশন তৈরি হয়, আমরা সেটা অবশ্যই এটা আমরা দেখব এবং এটাকে মানে কোনো ধরনের কোনো আইনের অবনতি হোক এটা আমরা চাই না এবং সেই বিষয়ে আমরা কাজ করছি। আমি পারি আজকে আইন শৃঙ্খলার বিষয়ে আপনারা তো আসলে অনেক মিটিং করছেন বিভিন্ন, তারপরে সেটার অবনতি হচ্ছে, বিভিন্ন সমাধানটা কি হতে পারবে, কি হবে মনে করেন? আপনারা তো বারবার আমাদের কথা দিচ্ছেন। মানে সেই আলোকেই তো আজকে ধরেন বিশাল একটা মিটিং হলো, সেখানে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী উনি এই মিটিং এর নেতৃত্ব দিয়েছেন। সেখানে দুইজন অ্যাডভাইজার ছিলেন, আদিলুর রহমান খান এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এবং দুইজন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন, একজন হচ্ছেন খুদাবক্স চৌধুরী এবং আরেকজন লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। তারা ছিলেন, অনেক সেক্রেটারি ছিলেন, পুলিশের আইজি ছিলেন, হোম সেক্রেটারি ছিলেন, ঢাকার যতগুলো 8টা ডেপুটি কমিশনার ছিলেন, ডিএমপির চিফ ছিলেন, র্যাবের চিফ ছিলেন, র্যাবের ডিডি ছিলেন, এছাড়া ছিলেন কোস্টগার্ডের প্রধান ছিলেন, বিজিবির প্রধান ছিলেন, এছাড়া মিলিটারির অফিসার ছিলেন, সিনিয়র মিলিটারি অফিসার যারা ঢাকার সিকিউরিটি সরাসরি দেখছেন। তো সবাই মিলে তো আজকে এই নিয়ে আলাপ হয়েছে এবং এটা নিয়ে আমি জেনারেল জাহাঙ্গীর এবং আমি দুজনই সাংবাদিকদের সাথে কথা বলেছি। আমাদের আজকে রাতের থেকেই কম্বাইন্ড প্যাট্রোল শুরু হওয়ার কথা এবং আমরা আশা করছি যে এর ফলে শহরের এবং শহরের বাইরে, ঢাকা শহর এবং ঢাকা শহরের বাইরে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ইমপ্রুভ করবে। আগামীকাল জামাতের একটা কর্মসূচি আছে, সেটি হচ্ছে যে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও। তাদের একজন সাবেক শীর্ষ নেতা একে মাঝহারের মুক্তির দাবিতে, আপনারা জানেন যে এর আগে জামাতের আমির ঘোষণা দিয়েছিলেন যে তাকে মুক্তি না দেওয়া হলে তিনি নিজে মানে সরাসরি জেলে যেতে ইচ্ছুক, একটা ঘোষণা দিয়েছিলেন। এই ব্যাপারে সরকারের আসলে অবস্থানটা কি বক্তব্য? আমরা প্রোটেস্ট করার রাইট সমস্ত পলিটিক্যাল পার্টির আছে, ওনারা প্রোটেস্ট করছেন। আমরা চাই যে এই প্রোটেস্টটা নিয়মতান্ত্রিক ভাবে হোক, সেটা এটা বাংলাদেশে এর কারণে যাতে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অবনতি না হয় সেটা আমরা চাই। আর ওনার বিষয়ে যেটা হচ্ছে সেটা জামাতের যিনি লিডার সেটা আমরা বলতে পারি এটা কোর্টের এখতিয়ার, কোর্ট এটা ডিসিশন নেবেন এবং যা হবে কোর্টের জুডিশিয়াল এটা একটা ডিসিশনের বিষয়, তাদের বিষয় এটা তারাই দেখবেন। নির্বাচন নিয়ে অনেকে বলছে ডিসেম্বরে নির্বাচন হবে, সেই বিষয়ে আপনার সরকার এইটা নিয়ে কিন্তু অনেকবার কথা হয়েছে। চিফ অ্যাডভাইজার, ইন্টারিম গভর্নমেন্টের অনেক অ্যাডভাইজার অনেকেই কথা বলেছেন। চিফ অ্যাডভাইজার আগে 2টা ডেট বলেছিলেন, একটা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন, যদি কম রিফর্ম পলিটিক্যাল পার্টিগুলো কম রিফর্ম চায় তাহলে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে, আর যদি না তারা চান যে না আমরা আরো কিছুদিন থাকি সেক্ষেত্রে ইলেকশন উনি বলেছিলেন যে প্রথমার্ধে হবে। কিন্তু এখানে একটা প্র্যাকটিক্যাল একটা ইস্যু হচ্ছে যে আপনি জানেন যে এপ্রিল মাসের থেকেই কালবৈশাখী এবং ঝড় বৃষ্টির সময় শুরু হয়ে যায়, ফলে এপ্রিলের পরে যখন এপ্রিল পরে জুনে আবার মনসুন শুরু হয়ে যায়, তো ফলে ওই 3টা মাস আসলে ইলেকশনের জন্য অতটা উপযোগী না। তো সেই জন্য আমাদের ধারণা সেটা হচ্ছে যে ইলেকশন ইদার ডিসেম্বরের মধ্যে হবে নতুবা ম্যাক্সিমাম মার্চের মধ্যে। সরি, আবার একটু বলবেন?
সেক্ষেত্রে এটা নিয়েও বিএনপি বিরোধিতা করছে, তবে অনেক দলে এটা পক্ষে আছে। এটা ইন্টারিম গভর্নমেন্ট প্রফেসর ইউনূসের নেতৃত্বে ওনারা এটা এই বিষয়টা ওনারা দেখবেন। এখনো এই বিষয়টা তাদের এটা ক্যাবিনেটের ডিসিশন। সোফার এই পর্যন্ত এটা কোনো এই ধরনের কোনো আলাপ হয়নি কাউন্সিল অফ অ্যাডভাইজারের মিটিং এ। সেখানে এক ধরনের ডেমনস্ট্রেশন করছিল, গুলিতে একজন নিহত হওয়ার ঘটনাও ঘটেছে। এটা কি আসলে সরকার কোন ধরনের এটার বিষয়ে লুক আফটার করছে কিনা, নাকি সশস্ত্র বাহিনী হাতে? না, এটা আইএসপিআর তো এটা নিয়ে আমার মনে হয় দুইটা স্টেটমেন্ট দিয়েছে, আপনারা দেখেছেন, সেখানে বিস্তারিত বর্ণনা আছে। আর বাকি আপনারা জানতে চাইলে কক্সবাজার পুলিশ আছে, তাদের সাথে কথা বলতে পারেন। আমি একটু জানতে চাচ্ছি, আপনি বলেছেন যে থার্ড পার্টি উন্নয়ন প্রকল্পগুলো ইভ্যালুয়েশন করবে, না এটা আলোচনাও হয়েছে, এটা আলোচনা হয়েছে। এটা কি আরেকটু যে আপকামিং গুলো হচ্ছে নিয়ে আলোচনা হচ্ছে, নাকি চলমান যে প্রকল্পগুলো? না, অনেক বাংলাদেশের তো অনেক অনেক বড় বড় প্রকল্প হয়, এবং এই বড় প্রকল্পের ক্ষেত্রে একটা কস্ট একটা বিগ ইস্যু, এবং আমরা গত গভর্নমেন্টের সময় দেখেছি যে কিভাবে কস্টকে বাড়ানো হয়েছে। এখানে আমরা বলেওছি যে মানে কিছু প্রকল্প ব্যয় 70% বেশি। পুরো এশিয়ার মধ্যে বাংলাদেশে একটা রেলওয়ে ট্র্যাক আপনি বসান বা একটা 1 কিলোমিটার রাস্তা করেন, সব জায়গায় দেখা যাচ্ছে যে রাস্তার মানে এই প্রকল্প কস্ট অনেক বেশি। তো যদি আমরা থার্ড পার্টি ইভালুয়েট করে যদি আমরা প্রকল্প ব্যয় কমাতে পারি, সেটা তো বাংলাদেশের সবার জন্য এটা মঙ্গল, ঠিক না? আপনি $500 মিলিয়ন তো কেউ আপনাকে দিচ্ছে না। একটা থার্ড পার্টি আপনি ইভ্যালুয়েশন করে দেখছেন যে $500 মিলিয়ন আপনি কমাতে পারছেন। দ্যাট মিনস কি এক ধরনের ওই প্রকল্পে এক ধরনের পুকুর চুরির একটা আয়োজন হচ্ছিল। তো সেই জায়গায় এই ইন্টারিম গভর্নমেন্টের ডিসিশন হচ্ছে যে বড় বড় প্রকল্প যেটা সত্যিকার অর্থে এটার কস্টটা পুরো পুঙ্খানুপুঙ্খভাবে এটা নিরূপণ করা উচিত, সেগুলোর ক্ষেত্রে থার্ড পার্টি যদি কারো কাছ থেকে দিয়ে কোনো এটা কাউকে দিয়ে যদি এটা ইভালুয়েট করানো যায়, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়তো বা কস্টটা কমে আসবে। আমরা আইএসপিআর এর মাধ্যমে দুইটা স্টেটমেন্ট এখানে আসছে, আপনারা দেখেছেন। এটা একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ছিল, সেই সময় এই ঘটনাটা ঘটেছে। আর এইখানে যে কোনো মৃত্যুর ক্ষেত্রে যেটা হয় যে ওইটা ইনভেস্টিগেট করা হয়, এটা ইনভেস্টিগেট করা হবে। কিন্তু আর আপনি সত্যিকার অর্থে এটার সাথে রংপুরের ঘটনা মিলানোর কিছু নাই, সেটা ছিল ঠান্ডা মাথায় খুন, আমরা সবাই দেখেছি।